আলাইকুম। আজকে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসিটোলজি ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যালেরিয়া। তো তো আসো আমরা আজকে প্রথমে জেনে নিই হোয়াট ইজ ম্যালেরিয়া। ম্যালেরিয়া ইজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ কজড বাই প্লাজমোডিয়াম। এটা এক ধরনের প্যারাসাইট, নাম হচ্ছে প্লাজমোডিয়াম, অ্যান্ড ট্রান্সমিটেড বাই দ্য বাইট অফ ফিমেল অ্যানোফিলিস মসকিটো। এবং একটা ফিমেল অ্যানোফিলিস মশা যখন এটা কামড় দেয় তখন এই প্লাজমোডিয়ামটা ট্রান্সমিটেড হয় মানুষের শরীরে। ক্যারেক্টারাইজড বাই এর ফলে কী হয়? ফিভার হয়, অ্যানিমিয়া হয় এবং স্প্লিনোমেগালি। স্প্লিন কথাটা আমরা জানি যে স্প্লিহা বলি আমরা বাংলায়। এটা বড় হয়ে যায়, এটা আমাদের স্টোমাকের পিছনে রয়েছে। অথবা ম্যালেরিয়ার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি: ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ caused by infection with parasites of the genus Plasmodium and transmitted to man by certain of infected female Anopheles mosquito. এখানে বলছি যে ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া ডিজিজ। এটা হচ্ছে ইনফেকশনের কারণে হয়। ইনফেকশনটা হচ্ছে প্যারাসাইট দেয়, এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, এবং এটা মানুষ দ্বারা ট্রান্সমিটেড হয় এবং সেটা হচ্ছে ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিটো। অর্থাৎ ফিমেল অ্যানোফিলিস মসকিটো যখন একটা আক্রান্ত ম্যালেরিয়া আক্রান্ত মানুষের শরীরে বসে যখন রক্ত খাবে তখন কিন্তু সেই মশাটা ইনফেক্টেড হয়ে গেল, এবং সে যখন আরেকটা সুস্থ মানুষকে কামড় দেবে অথবা সে যখন তার প্রজনন করার পরে তার মশার যে ডটার যে প্রজনন ক্ষেত্রটা যেটা বের হবে, তার বাচ্চা যেটা বের হবে, অন্যান্য মশা প্রজনন করার পরে ওরাও কিন্তু সেই যে ফিমেল অ্যানোফিলিস মসকিটোকে ইনফেক্টেড ছিল সে বাচ্চা দেওয়ার পরে কিন্তু তারাও ইনফেক্টেড হবে, এবং তারাও যদি কোনো সুস্থ মানুষকে কামড় দেয় তাহলে তার এই প্লাজমোডিয়াম প্যারাসাইটটা ওই সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে ম্যালেরিয়া রোগ তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা পরের আলোচনায় যাই। পরের আলোচনা আমরা এখন দেখব যে নেম দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট, ক্লাসিফাই প্লাজমোডিয়াম। তাহলে আমরা একটু দেখি, শ্রেণী বিভাগ আমরা করি যে প্লাজমোডিয়াম যে প্যারাসাইটটাকে বলছি, যে প্লাজমোডিয়াম প্যারাসাইট মানুষের শরীরে ম্যালেরিয়ার জীবাণু বহন করে বা ম্যালেরিয়ার জীবাণুই হচ্ছে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাজমোডিয়াম ওভাল এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে এই যে ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে 4 রকমের। ম্যালেরিয়ার জীবাণুটা হচ্ছে গিয়ে 4 রকমের। তো আসো আমরা এখন দেখব অ্যানোফিলিস মসকিটো, ফিমেল মসকিটো আমরা দেখছি। অ্যানোফিলিস মশা ফিমেলটা, সে কিন্তু এই রোগের জীবাণুটা বহন করে প্লাজমোডিয়াম। আমরা 4 ধরনের জীবাণু দেখেছি। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানোফিলিস মসকিটো একটা ত্বকের মধ্যে বিদ্রোহ হচ্ছে একটা মানব শরীরে। এবার আমরা দেখব যে মাইক্রোস্কোপে যদি আমরা এই প্যারাসাইটটাকে দেখি তাহলে কীরকম দেখা যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি প্লাজমোডিয়াম ভিভেক্স। প্লাজমোডিয়াম ভিভেক্স যেটা আমরা এর আগে দেখলাম যে এই প্যারাসাইটটাকে মশাবাহিত যে জীবাণুটা প্লাজমোডিয়াম, এটা 4 ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স। এটা আমরা
মাইক্রোস্কোপে থাকলে কীরকম দেখবো, দেখা যাচ্ছে যে আমরা ব্লাড সেলের মধ্যে এই যে প্লাজমোডিয়াম ভিভেক্সটা আমরা দেখতে পাচ্ছি, একটু নীল কালারের দেখা যাচ্ছে। এটা যদি আমরা আমরা যদি দেখতে চাই এটা দেখতে কেমন, তাহলে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে আমরা এই জীবাণুটাকে এইভাবে দেখতে পাবো। এরপরে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এটা এই ম্যালেরিয়াটা সাধারণত তোমার হিলি এলাকায় হয়, পাহাড়ি এলাকায় এই ম্যালেরিয়াটা হয়, এই জীবাণুটা হয়। এই দেখো জীবাণুটা আমরা নীল কালারের দেখতে পাচ্ছি, যেটা একটু মার্ক করা হয়েছে, এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে জীবাণু, রক্তের মধ্যে দেখা যাচ্ছে। এটাকে মাইক্রোস্কোপের সাহায্যে এটাকে খুব কাছে এনে দেখানো হচ্ছে। এরপর আমরা দেখবো আরেক প্রকার হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল। ওভালটাও দেখো লিটল বিট, সবগুলো জীবাণু কিন্তু একই রকম, কিন্তু ফ্যালসিপ্যারামটা একটু বড় ধাঁচের ছিল জীবাণুটা। এবার আসো, নেম দ্য স্পেসিস অফ ম্যালেরিয়াল প্যারাসাইট ফাউন্ড ইন বাংলাদেশ। এখন বাংলাদেশে যে ম্যালেরিয়ার যে প্যারাসাইটগুলো পাওয়া যায় সেগুলোর আমরা দেখব যে কি কি প্রজাতির, কি কি স্পেসিসটা পাওয়া যায়। অথবা প্রশ্নটা এমন হতে পারে, হুইচ স্পেসিস অফ প্লাজমোডিয়াম আর কমন ইন বাংলাদেশ। আসো দেখি, আমরা দেখতে পাইলাম যে দুইটা স্পেসি আমাদের বাংলাদেশে খুব বেশি কমন পাওয়া যায়। হ্যাঁ, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটা হচ্ছে প্লেইন ল্যান্ডে পাওয়া যায়, মানে আমাদের যেমন ঢাকা শহর এটা প্লেইন ল্যান্ডে আছে, সমতল ভূমি। আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় হচ্ছে সমতল ভূমি। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটা হচ্ছে কমন ইন হিলি এরিয়াস, এটা পাহাড়ি এলাকায় এই মশাটা দেখা যায় এবং এটা অত্যন্ত ভয়ানক, ডেঞ্জারাস, এটা মানুষের মৃত্যু হতে পারে। এবার আসো, আমরা যে এই যে মশাগুলো যখন আমাদেরকে কামড় দেয় তখন আমাদের কি ধরনের ক্লিনিক্যাল প্রবলেমগুলো হয়। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ প্লাজমোডিয়াম প্যারাসাইট, যে প্যারাসাইটগুলো আমাদের দেহে রোগের সৃষ্টি করে। এটা হচ্ছে গিয়ে কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে বিনাইন টার্টিয়ান ম্যালেরিয়া, এটা টার্সিয়ানও অনেকে বলে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এই বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হচ্ছে এটা, এই ম্যালেরিয়াটা খুব বেশি আমাদের দেহে কি করে না, ক্ষতিকর প্রভাবটা এটার খুব অল্প রয়েছে। এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স আর হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল। একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট হচ্ছে যেটা আমাদের দেহে ক্ষত সৃষ্টি করে, আমাদের দেহকে ইনফেক্টেড করে দেয়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যেটা একটু আগে বললাম যে এটা হচ্ছে আমাদের পাহাড়ি। আর আরেকটা হচ্ছে যে আমাদের কার্টার ম্যালেরিয়া, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে, এই হচ্ছে তিনটা আমাদের ক্লিনিক্যাল টাইপ অফ ম্যালেরিয়া, যেগুলো আমাদের দেহে রোগের সৃষ্টি করে, ম্যালেরিয়ার সৃষ্টি করে। এই যে এখানে মোট আমরা দেখলাম 3 প্রকার, কিন্তু প্যারাসাইট দেখলাম আমরা 4 প্রকার। ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে প্লাজমোডিয়াম প্যারাসাইটগুলো, এটা 4 ধরনের। তো এখানে থেকে 2 ধরনের প্যারাসাইট হচ্ছে বিনাইন, মানে যেটা খুব একটা ক্ষতিকর না, কিন্তু ম্যালিগন্যান্ট হচ্ছে যেটা মৃত্যু হতে পারে যে কারণে, সেটা হচ্ছে ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম। আর একটা হচ্ছে কার্টার ম্যালেরিয়া, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এবার আমরা যে প্রশ্নতে যাব সেটা হচ্ছে যে হাউ উইল ইউ ডায়াগনোজ আ কেস অফ ম্যালেরিয়া। তুমি কিভাবে একটা ম্যালেরিয়ার রোগীকে ডায়াগনোসিস করবা। রাইট ডাউন দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ম্যালেরিয়া। তুমি কিভাবে এটাকে ডিটেকশন করবা, ডায়াগনোস করবা। রাইট দ্য হিস্ট্রি অ্যান্ড ইনভেস্টিগেশন অফ ম্যালেরিয়া।
এটা হচ্ছে গিয়ে তোমার ইনভেস্টিগেশনটা কিভাবে করবা সেটা প্রশ্ন। আমরা এবার উত্তরে চলে যাই। আমাদের এখানে উত্তরে যেটা হচ্ছে যে প্রথমে নিতে হবে হিস্ট্রি, হ্যাঁ, তারপরে হিস্ট্রির পরে আমাদের কি আছে, এক্সামিনেশন, তারপর হচ্ছে ডায়াগনোসিস, তারপর হচ্ছে ল্যাব ডায়াগনোসিস। হ্যাঁ, তো এখানে আমরা যেটা দেখব, প্রথমে হিস্ট্রি দেখব। পেশেন্ট মে গিভ হিস্ট্রি অফ ট্রাভেল অফ ম্যালেরিয়াস লোকালিটি। হিস্ট্রি যখন তুমি রোগী লিখবা, ম্যালেরিয়া রোগী যেমন টেকিং দ্য মেডিকেল হিস্ট্রি, আমার একটা ভিডিও আছে, এটা এর আগে আমি আলোচনা করেছি যে মেডিকেল হিস্ট্রি যখন রোগী হসপিটালে ভর্তি হয় তখন তার মেডিকেল হিস্ট্রি নিতে হয়। তো তুমি যখন মেডিকেল হিস্ট্রি নিতে যাবে তখন তুমি খেয়াল করবে যে সেই রোগী ওই ম্যালেরিয়া এলাকার মধ্যে সে ট্রাভেল করেছিল, সে ওখানে গিয়েছিল। বি নাম্বার, onset is insidious with malaise, headache, vomiting। সেটা হচ্ছে তো তার দেখবে যে সে রোগীর কি হিস্ট্রি নেওয়ার সময় খেয়াল করবে যে তার মাথা ব্যথা আছে, তার বমি হচ্ছে, তার খুব খারাপ লাগছে, অসুস্থ হয়ে গেছে মারাত্মক রকমের। হ্যাঁ, তারপরে তার থাকবে ফিভার, জ্বর থাকবে। এটা হবে কোনো জ্বরটা এরকম কোনো পার্টিকুলার প্যাটার্নে থাকবে না, সাধারণ জ্বরের মতো হতে পারে। তারপরে কোল্ড, হট অ্যান্ড সোয়েটিং স্টেজেস আর সেলডম ফাউন্ড, মানে ঠান্ডা লাগা বা গরম লাগা বা ঘাম হওয়া এরকম খুব কদাচিৎ দেখা দেয় ম্যালেরিয়া রোগীদের ক্ষেত্রে। তারপরে আরেকটা পয়েন্ট আমাদের ফিভারের মধ্যে বলছে সি নাম্বারে যে নট সো হাই টেম্পারেচারস, খুব খুব বেশি শরীরের তাপমাত্রা থাকবে না, যেমন 103, 104, 102 এরকম থাকবে না ম্যালেরিয়া রোগীর ক্ষেত্রে। আবার দুই নাম্বার হিস্ট্রি নেওয়ার সময় দেখবে যে তোমার কাফ অ্যান্ড মাইল্ড ডায়রিয়া থাকতে পারে, তার কফ থাকতে পারে, কাশি, এবং তার হালকা মানে বাথরুম হতে পারে, মাইল্ড ডায়রিয়া। তারপরে এই নাম্বারটা হচ্ছে তার দুর্বলতা, শরীর দুর্বল হয়ে যাবে, উইকনেসটা থাকতে পারে। এটা তুমি হিস্ট্রিতে পাবা। তুমি বলছে না যে হাউ হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ ম্যালেরিয়া, তুমি কিভাবে ম্যালেরিয়ার কেসটাকে ডায়াগনোস করবা, হ্যাঁ, ইনভেস্টিগেশন অফ ম্যালেরিয়া, সেটা এখানে বলছে। এফ নাম্বার দেখো, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ। যদি ম্যালেরিয়া রোগটা আনট্রিটেড থাকে, ধরো যে ম্যালেরিয়া রোগ হওয়ার সাথে সাথে সে হসপিটালে ভর্তি হয় নাই, সে অনেক দিন আগে ভোগেছে বাসায়, তারপরে ভর্তি হয়েছে, তখন রোগটা একটু জটিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে আনকনসাসনেস, দেখা যাবে যে রোগী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, অ্যাকিউট রেনাল ফেলার, তার কিডনি সমস্যা হতে পারে, ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক ওয়াটার ফিভারটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ব্ল্যাক মানে কালো, ওয়াটার মানে পানি, ফিভার মানে জ্বর, কালো পানি জ্বর, এটা আবার কেমন কথা, কিন্তু ইংরেজিতে এটাকে বলা হয় ব্ল্যাক ওয়াটার ফিভার। এটা কি হয় যে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে যে রেড ব্লাড সেলটা আছে, সে রেড ব্লাড সেলটা ফেটে যায় কারণে ওই যে প্লাজমোডিয়াম যে প্যারাসাইটটা আছে, ম্যালেরিয়ার জীবাণুটা, ওই ফিমেল অ্যানোফিলি মশা কামড়ানোর কারণে ওই জীবাণুটা আমাদের শরীরে ঢুকে গেছে এবং এটা রক্তের সাথে মিশে গেছে। এই রক্তের সাথে মিশে কী করে, প্রথমে যে আমাদের লাল রক্ত লৌহ রক্তকণিকা আছে, রেড ব্লাড সেলগুলোকে, এগুলোকে ফেটে যায়, এগুলোকে ব্রাস্ট করে ফেলে, এগুলাকে ধ্বংস করে ফেলে। এই যখন এই ব্লাড সেলগুলো যখন ফেটে যায় তখন কি হয়, এই ফাটা ব্লাড সেলগুলো সরাসরি আমাদের ব্লাড ভেসেলে প্রবেশ করে এবং কিডনিতে প্রবেশ করে। কিডনিতে প্রবেশ করার কারণে অনেক সময় কিডনি ফেল হয়ে যায়, এটার কারণ ঘটায়। ঠিক আছে, এবং সেটা আমাদের ইউরিনারিতেও আমাদের ইউরিনে প্রবেশ করে বলে ইউরিনের মাধ্যমে সেটা কি হয়, কিডনির মাধ্যমে সেটা ইউরিনে চলে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো অ্যাকিউট রেনাল রেসপাইরেটরি সিনড্রোম, এটাও এক ধরনের তোমার আমাদের একটা শারীরিক অবস্থা, রোগ অবস্থা, যে অ্যাকিউট রেনাল রেসপাইরেটরি সিনড্রোম দেখা দেয়। আর একটা হচ্ছে সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে সেপটিক হয়ে যায়, রক্তের মধ্যে পয়জন চলে যায়, রক্তের মধ্যে ইনফেকশনটা তৈরি হয়ে যায়। সেপ্টিসেমিয়া হয় আমাদের লাংস এবং আমাদের স্কিন থেকে কি হয়, ইনফেকশনটা আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে যায়। কোথা থেকে, আমাদের লাংস এবং স্কিন থেকে ইনফেকশনটা আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে যায়। এরপরে আসো অন এক্সামিনেশন। এক্সামিনেশনের মধ্যে আমরা কি দেখতে পাই, দেখো অন এক্সামিনেশন যদি পরীক্ষা করা হয় দেখা যাবে পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে, জন্ডিস প্রেজেন্ট, জন্ডিসও থাকতে পারে, বিলিরুবিন মাত্রা
বেড়ে গেছে লিভারে। ইনক্রিজ টেম্পারেচার, দেখা যাবে যে টেম্পারেচার বেড়ে গেছে, তাপমাত্রা। হেপাটো স্প্লিনোমেগালি, দেখা গেল যে স্প্লিনোমেগালি হয়ে গেছে। হেপাটো মানে লিভার, স্প্লিন হচ্ছে স্প্লিহা, স্প্লিহা বড় হয়ে গেছে লিভারের মধ্যে। হ্যাঁ, এটাকে বলা হয় হেপাটো স্প্লিনোমেগালি। এটা একটা মেন্টাল ফিজিক্যাল ডিসঅর্ডার, শারীরিক সমস্যা, এটা একটা রোগ। এটা কেন হয়? ম্যালেরিয়ার কারণে হয়ে গেছে। এবার যদি আমরা দেখি ল্যাব ডায়াগনোসিস অফ ম্যালেরিয়া, এটা যদি তোমরা লিখো তাহলে এখানে দুটো আসবে, একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। ডাইরেক্ট এভিডেন্সের মধ্যে হচ্ছে থিক ফিল্ম, থিন ফিল্ম, একটা মোটা, একটা পাতলা এবং একটা সরু। থিক ফিল্মে হচ্ছে টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ প্যারাসাইট। এই থিক ফিল্মে দেখা যে ম্যালেরিয়ার জীবাণু যে প্যারাসাইট, এটার উপস্থিতি দেখা যাবে। আর থিন ফিল্মে দেখা যাবে টু ডিটেক্ট দ্য স্পেসিস অফ প্যারাসাইট। এই যে প্যারাসাইটটা, এই যে আমরা দেখলাম না 4-5 ধরনের যে স্পেসিসটা আছে আমাদের বাংলাদেশে, সাধারণত এটা 5 ধরনের স্পেসিস আমরা দেখি। সে কোন স্পেসিসের, মানে এই প্লাজমোডিয়ামটা ওভাল, নাকি বেবেক্স, নাকি তোমার ব্যালেরি, হ্যাঁ, নাকি ফেলসিপেরাম, এই স্পেসিসটা তখন বোঝা যাবে, ডাইরেক্ট এভিডেন্সটা পাবে। আরেকটা 2 নম্বর হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স, যদি ল্যাব ডায়াগনোসিসে, যদি ল্যাবে এটাকে পরীক্ষা করে দেখা যাবে যায়, তাহলে আমরা ডাইরেক্ট এভিডেন্স দেখলাম। এখন ইনডাইরেক্ট এভিডেন্সটা আমরা কীভাবে পাবো? সেরোলজিক্যাল টেস্ট। এটা সেরোলজিতে রক্ত পরীক্ষা করার পরে তার ব্লাড ফর টোটাল কাউন্ট, টিসি মানে টোটাল কাউন্ট, ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, হ্যাঁ, আর ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্ট রেট, আর এইচবিতে বলে হেমোগ্লোবিন। এগুলো হচ্ছে রক্তের টেস্ট। এগুলো টেস্ট করে আমরা ইনডাইরেক্টলি বুঝতে পারি যে রোগীর ম্যালেরিয়া হয়েছে কি হয় নাই। তারপরে লিভার ফাংশন টেস্ট হবে, লিভারের অবস্থা কি। তারপরে এক্সামিনেশন অফ ইউরিনের এক্সাম হবে। হ্যাঁ, এই ছিল আমাদের তোমার হাউ উইল ইউ ডায়াগনোস আ কেস অফ ম্যালেরিয়া। তুমি কীভাবে একজন ম্যালেরিয়া রোগীর কেসকে ডায়াগনোস করবা। তো এখানে তুমি ডায়াগনোস করে কি পাবা সেটার কিন্তু উত্তর দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে যে রোগী ম্যালেরিয়া আক্রান্ত এবং কতটুকু আক্রান্ত এবং কোন স্পেসি তার শরীরের অভ্যন্তরে এই ম্যালেরিয়া রোগীর সৃষ্টি করেছে। এবার আসো যেটা খুবই কমন প্রশ্ন এবং যেটা প্রতিটা প্রশ্নের সাথেই তোমাদের এটা দেয়া হয়, রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ম্যালেরিয়া, অথবা হোয়াট আর দ্য সাইন্স সিমটমস অফ ম্যালেরিয়া। যে কোনো রোগের সাইন্স সিমটম যেটাকে বলি, উপসর্গ, ক্লিনিক্যাল ফিচার, যেটাকে মানে ক্লিনিক্যাল ফিচার বলতে একটা মানুষের দেহে যে উপসর্গগুলো দেখা যায়, যে রোগের উপসর্গগুলো, এগুলোর এটার প্রকাশটা কি, হ্যাঁ, এটার মানে এই রোগ, যে কোনো রোগ সৃষ্টি হলে মানুষের কী ধরনের প্রতিক্রিয়া হয় শরীরের অভ্যন্তরে, এই জিনিসটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এবং এটাকে আরেক কথায় আমরা বলি সাইন অ্যান্ড সিমটম। তো এটা ম্যালেরিয়া রোগের যদি প্রশ্ন দেয় তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নটা আমাদের সাইন অ্যান্ড সিমটমটা দিয়ে দিতে পারে। তো আসো আমরা একটু সাইন অ্যান্ড সিমটমটা দেখি। তো সাইন অ্যান্ড সিমটম অফ ম্যালেরিয়ার মধ্যে আমরা দেখছি প্যারোক্সিজম উইথ শেকিং চিল, ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, শেকিং চিল থাকবে, হ্যাঁ, তোমার জ্বর হয়ে চলে আসবে। 2 নম্বর হচ্ছে র্যাপিডলি রাইজিং ফিভার উইথ সিভিয়ার হেডেক, হঠাৎ করে জ্বর প্রচণ্ড রকম বেড়ে যেতে পারে, আবার প্রচুর মাথা ব্যথা হতে পারে। প্রফিউজ সুইটিং, প্রচুর ঘাম হবে। মায়ালজিয়া মানে পেইন হবে মাসলের মধ্যে, উইথ ফিলিং অফ ওয়েল বিং ইন বিটুইন, মানে যখন মনে হবে যে ভালো লাগছে, আবার আবার কিছুক্ষণ পর মনে হবে যে শরীরটা খারাপ মনে হচ্ছে, মানে এ ধরনের ভালো এবং খারাপের মাঝামাঝি একটা অবস্থা থাকবে। 5 নম্বর স্প্লিনোমেগালি, এটা আগে বলা হয়েছে যে লিভারের মধ্যে স্প্লিনাটা বড় হয়ে যাবে, হেপাটোমেগালি হয়ে যাবে, লিভারটাও বড় হয়ে যেতে পারে, হেপাটো। 6 নম্বর হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, এটা হচ্ছে যে আমাদের শরীরের রক্তচাপটা হঠাৎ করে নেমে যাওয়া। এটা নেমে যাওয়া হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে অর্থোস্ট্যাটিক। অর্থোস্ট্যাটিক হচ্ছে যে ঘুমন্ত অবস্থা থেকে কোনো মানুষ যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায় যে কোনো কারণে হোক, তখন কিন্তু সাথে সাথে রক্তের যে একটা প্রবাহটা আছে এটা সাথে সাথে হাইপো হয়ে যায়, এবং এই কারণে অনেক মানুষের হার্ট অ্যাটাক হয়। অনেকে দেখো যে বলে না যে, বা ডাক্তার অনেক সময় বলে যে আপনি ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে উঠবেন না, আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ করে লাফ দিয়ে উঠবেন না, মানে আপনি ঘুমন্ত অবস্থা থেকে, শোয়া অবস্থা থেকে আপনি একটু বসুন, বসার পরে ধীরে ধীরে উঠেন।
কারণটা হঠাৎ করে হাইপো হয়ে যেতে পারে তোমার রক্তের চাপটা, এটা হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আরেকটা হচ্ছে প্যারোক্সিজম মে লাস্ট ফর 12 আওয়ার্স থাকতে পারে জ্বর, দেন মে বি রিপিটেড ডেইলি অর আফটার এ ডে অর টু, অথবা প্রতিদিনও থাকতে পারে অথবা একদিন দুই দিন পর পরও জ্বর আসতে পারে। এটা হচ্ছে গিয়ে তোমার ম্যালেরিয়ার সিমটম। 8 নাম্বার বলছে দেখো, ইন চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে কি হতে পারে, ফিভার মে বি কন্টিনিউয়াস, বাচ্চাদের ক্ষেত্রে জ্বরটা কন্টিনিউয়াসলি থাকবে, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন, এটা জ্বর প্রতিদিনই থাকবে। এর সাথে কি থাকবে, কনভালশন খিচুড়ি থাকবে, অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম, পেটে সমস্যা দেখা দিবে, আর ক্রমিন এটা তো দেখা দিবেই, তোমার পায়খানা হচ্ছে, ডায়রিয়া হয়ে গেছে, বলবে পেট ব্যথা করছে, এরকম সমস্যা বাচ্চাদের দেখা দিবে। স্প্লিনোমেগালি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের আরেকটা কারণ হচ্ছে তোমার যে লিভার বড় হয়ে গেল, স্প্লিনটা বড় হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল বাচ্চাদের ক্ষেত্রে। আর 9 নম্বর হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া, যেটা সেরেব্রাল যেটা হচ্ছে আমরা বলছি যে হচ্ছে চেঞ্জেস ইন সেন্সোরিয়াম, সেন্সোরিয়াম চেঞ্জ হয়ে যাবে, সিভিয়ার হেডেক হবে অ্যান্ড ভমিটিং এটসেট্রা। হ্যাঁ, এবং কি হবে, ভমিটিং হবে। এখানে হচ্ছে জ্যাকসোনিয়ান অর গ্ল্যান্ড মল সিজার মে অফ, মানে হঠাৎ করে রোগী অজ্ঞান হয়ে যাবে, এটা হচ্ছে এটাকে বলা হয় জ্যাকসোনিয়ান সিজার অথবা গ্র্যান্ড মল সিজার। এটা ভায়োলেন্ট মাসেল কনস্ট্রাকশন হবে, মানে খিচুড়ির মতো একেবারে ধরে তোমার মাসেলগুলো টান দিয়ে ধরবে, এরকম মনে হবে। এটা বলা হচ্ছে জ্যাকসোনিয়ান সিজার অথবা এটাকে বলা হয় গ্র্যান্ড মল সিজার। তো আমাদের এই মোট 9টা পয়েন্ট ছিল, ঠিক আছে, আমাদের এই মোট 9টা পয়েন্ট ছিল। এবার আসো আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের আজকের ম্যালেরিয়া আলোচনায় তোমাদের নিউরনের বইতে তোমরা যদি দেখো, যদি কারো কাছে নিউরনের বই থাকে এই মুহূর্তে, তাহলে তোমরা লক্ষ্য করবে যে ওখানে ম্যালেরিয়ার বিষয়ে অনেক, অর্থাৎ ম্যালেরিয়ার বিষয়ে যে আলোচনা হয়েছে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি উপযোগী যে প্রশ্ন বা উত্তরগুলো আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। সত্যি কথা বলতে কি, নিউরন যে বইটা তৈরি করেছে এটা কিন্তু বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি এবং ডিপ্লোমা দুইটা কোর্সের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই বইটা তৈরি করা হয়েছে। এই কারণে এই বইটাকে অনেক বড় করেছে তারা, এবং একটা বই কিনলে বিএসসি ছেলে মেয়েরাও এখান থেকে পড়াশোনা করতে পারতেছে, আবার ডিপ্লোমারও পড়াশোনা করতে পারতেছে। তো এখান থেকে তোমাদের জন্য এটা কঠিন হয়ে যাবে যে স্যার কোনটা বিএসসির জন্য প্রশ্ন হতে পারে আর কোনটা ডিপ্লোমার জন্য প্রশ্ন হতে পারে। এটা একজন স্টুডেন্ট হিসাবে তোমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে যদি তুমি একা একা বইটা অধ্যয়ন করতে চাও। তো সেক্ষেত্রে আমরা টিচার আমরা যেটা বুঝি যে কোনটা বিএসসির জন্য উপযোগী উত্তর বা প্রশ্ন এবং কোনটা ডিপ্লোমার জন্য উপযোগী প্রশ্ন। তো ডিপ্লোমার জন্য উপযোগী যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করছি ম্যালেরিয়ার ব্যাপারে। তো এই পর্যায়ে আমরা এখন দেখব যে রাইট ডাউন দ্য মোড অফ ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া যে ট্রান্সমিট করে, অর্থাৎ একজনের দেহে থেকে আরেকজনের দেহে যায়, একটা বডি থেকে আরেকটা বডিতে যায়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, একটা লোকের কাছ থেকে আরেকটা লোকের মাধ্যমে যায়, কিভাবে যায়, এটাই হচ্ছে গিয়ে মোড অফ ট্রান্সমিশন ম্যালেরিয়ার জীবাণু। তো আসো আমাদের এখানে 3টা ট্রান্সমিশনের কারণ বলা হচ্ছে। তোমরা তোমাদের মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে দুটো ট্রান্সমিশন তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার 1 ভেক্টর ট্রান্সমিশন। ভেক্টর হচ্ছে যে জীবাণুর বাহক। তো আমরা জানি যে ম্যালেরিয়ার জীবাণু একমাত্র ফিমেল অ্যানোফিলিস মসকিটো বহন করে, সব মশা না, কিন্তু মশার মধ্যে হতে হবে সে অ্যানোফিলিস মশা হতে হবে, এবং আবার অ্যানোফিলিস মশার মধ্যে তাকে হতে হবে ফিমেল, নট মেল। হ্যাঁ, তাহলে দেখলাম যে ভেক্টরটা হচ্ছে আমাদের ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মসকিটো হয়ে গেল একটা। 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট ট্রান্সমিশনটা হচ্ছে যে মশা কামড় দিয়ে ম্যালেরিয়া রোগটা হচ্ছে না, কিন্তু একজন ম্যালেরিয়া রোগীর দেহের রক্ত যদি আরেকজন সুস্থ রোগীর দেহে যায় তাহলে তারও ম্যালেরিয়া হতে পারে।
তারপর হচ্ছে ইনফেক্টেড নিডলস। ওই একজন ম্যালেরিয়া রোগীকে ইঞ্জেকশন দেওয়ার পরে ওই ইঞ্জেকশনটা যদি ডিসপোজ না করে, ফেলে না দিয়ে, বা ওটাকে জীবাণুমুক্ত না করে যদি ওই ইঞ্জেকশন বা নিডেল দিয়ে, ওই সুই দিয়ে যদি আরেকজনকে ইঞ্জেকশন দেওয়া হয়, দেহের অভ্যন্তরে ঢোকানো হয়, তারও হতে পারে। তবে কনজেনিটাল, এটা হচ্ছে ভেরি ভেরি রেয়ার। এটা হচ্ছে বাচ্চা জন্মদানের সময়, ডিউরিং বার্থ। হ্যাঁ, এটা খুবই রেয়ার। এটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন। এটা হচ্ছে এখানে কোনো ভেক্টর নাই, এখানে কোনো জীবাণুবাহক মশা নাই। এই যে ডাইরেক্ট ট্রান্সমিশন, আমরা 3টা পয়েন্ট দেখলাম, কিন্তু কনজেনিটালটা হচ্ছে খুব রেয়ার। এই যে বাচ্চার জন্মদানের সময় ম্যালেরিয়া হয়ে যেতে পারে, এটা খুবই রেয়ার কেস। এবার 2টা পয়েন্ট আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমরা দেখব পয়েন্ট নাম্বার 3। আচ্ছা, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ ইনকিউবেশন কথাটার মানে হচ্ছে একটা প্যাথোজেন যখন ডেভেলপ করে, ডেভেলপমেন্ট পিরিয়ডটা তার শরীরের অভ্যন্তরে মানে ঢোকার পরে, জীবাণুটা কিন্তু ঢোকার পরেই কিন্তু সে নিজের শক্তি সঞ্চয় করে, সে নিজেকে ভিতরে, কারণ তোমার দেহ তো এত এত মানুষের দেহ এরকমভাবে তৈরি করা আছে, মানে সৃষ্টিকর্তা এমনভাবে আমাদের দেহকে তৈরি করে দিয়েছে, এখানে কিন্তু অ্যান্টিবডি আছে। মানে বাইরের শক্তিকে পরাস্ত করার জন্য যথেষ্ট সৈনিক আমাদের দেহের মধ্যে আছে, যেটাকে আমরা টি সেল বলি। হ্যাঁ, তারা কি আমাদের দেহের কিন্তু রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রথমে কি, একটা জীবাণু ঢোকার সাথে সাথে কিন্তু সে অসহায়। সে কিন্তু প্রথমে সুযোগ বুঝে ঘাপটি মেরে বসে থাকে, তারপরে সে সুযোগ বুঝে আস্তে আস্তে ইনফেক্টেড হয়, তারপরে সে সেক্সুয়াল অথবা এসেক্সুয়াল সে প্রোডাক্ট করে, সেলগুলোকে ক্ষতি করে। জীবাণু 1টা থেকে 2টা হয়, বাইনারি ফিশনে 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে সে বৃদ্ধি করে। বৃদ্ধি করে কিন্তু সে যখন মনে করে যে না, আমি যে বডিতে আসছি, সে বডিতে যুদ্ধ করার মতো উপযুক্ত শক্তি আমার হয়েছে, তখন সে কিন্তু কি করে, আক্রমণ করে বসে। এই যে ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে তার ওই পিরিয়ডটা যখন সে নিজেকে ডেভেলপ করতেছে শরীরের অভ্যন্তরে। হ্যাঁ, এটা দেখো ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য স্পেসিস। বিভিন্ন প্রজাতি, যে আমরা প্লাসমোডিয়ামের যে প্যারাসাইট, যেটা যে জীবাণুটা প্যারাসাইট, এই প্যারাসাইট হচ্ছে প্লাসমোডিয়ামের এই যে 3টা প্রজাতির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ফেলসিপেরাম, যেটা আমরা আগে বলছি যে হিলি এলাকায় পাওয়া যায়। এটা এটা তোমার ডেভেলপ করতে লাগে, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে তার 9 থেকে 14 দিন। হ্যাঁ, 12 লেখা আছে। তারপর হচ্ছে 14 ডে লাগে তোমার হচ্ছে ভিভেক্স। হ্যাঁ, এটা হচ্ছে প্লাসমোডিয়াম ভিভেক্স। আর 28 দিন লাগে তোমার প্লাসমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে 28 ডেজ লাগে। দেখেছো, তার মানে তোমাকে আজকে একটা অ্যানোফিলিস মসকিটো কামড় দিল, কিন্তু তোমার গিয়ে ইনকিউবেশন পিরিয়ড তার শেষ হইতেই তার পুরো রোগ ছড়াইতে তোমার দেহের মধ্যে তার 1 মাস লেগে যাবে, 28 দিন। কমপক্ষে 18 থেকে, যদিও ব্রাকেটে আমরা দেখছি যে 18 থেকে 40 দিন, যদিও কমপক্ষে 18 দিন লাগে এবং সর্বোচ্চ 40 দিনও লাগতে পারে। সুতরাং খুবই সাবধান। বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে, যদি ওখানে যদি দেখো যে পানি জমাটবদ্ধ অবস্থায় আছে, ভেরি ভেরি কেয়ারফুল, পানিগুলো ফেলে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বিশেষ করে অনেকে বাগান করো, অনেকের ঝোপঝাড় থাকে বাড়ির আশেপাশে, এগুলো অবশ্যই অবশ্যই পরিষ্কার করবো। আর ম্যালেরিয়ার সাথে কিন্তু আমাদের বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রকোপও চলছে। ঠিক আছে, এবার আসো আমরা পরের প্রশ্নটি। আমরা ম্যালেরিয়ার জটিলতা দেখব, যে ম্যালেরিয়া হলে কী ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। হ্যাঁ, দিস দ্য কমপ্লিকেশন অফ প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ইনফেকশন, যেটা হচ্ছে পাহাড়ি, যে যদি মশা পাহাড়ি এলাকায় যেটা ফ্যালসিপেরাম, যেটা প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম যে প্যারাসাইটটা দেখা যায়, এটা জটিলতার কথা বলা হচ্ছে। অথবা ডেসক্রাইব দ্য লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, মানে জীবন সংহারকারী যে জটিলতা, যে জীবন চলে যেতে পারে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ইনফেকশন। এইটা বলছে যে এটা কমপ্লিকেশনটা, জটিলতা লিখবো, যে ম্যালেরিয়া হওয়ার পরে জটিল কীরকম হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটাকে বলা হচ্ছে, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট, মোট 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, শরীরের অবস্থা জানানো হচ্ছে এগুলো নিয়ে। প্রথমে যে পয়েন্টটা আমরা দেখছি সেটা হচ্ছে পার্নিসিয়াস ম্যালেরিয়া। পার্নিসিয়াস কথাটার মানে হচ্ছে ক্রনিক ম্যালেরিয়া। এই ম্যালেরিয়াটা সহজে
যাবে না। হ্যাঁ, এইটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সেরেব্রাল, আর একটা হচ্ছে অ্যালজি, এবং একটা হচ্ছে সেপ্টিসেমিয়া। এই সেরেব্রাল এবং সেপ্টিসেমিয়া কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। অ্যালজিটা আমি একটু বলে দিচ্ছি। অ্যালজিটা হচ্ছে এটা হেমোডাইনামিক ডিসঅর্ডার। এটা শক হয়, এক ধরনের শক তৈরি হয়, যেটা হচ্ছে যে এটা হচ্ছে মেটাবলিক চেঞ্জ হয়, মানে শরীরে যে আমাদের যে মেটাবলিক ফাংশনটা হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যায়, এবং হাইপোথার্মিয়া হয়। কি হয়, শরীরের তাপমাত্রা কমে যায়। এটা হচ্ছে পার্নিসিয়াস ম্যালেরিয়া, হচ্ছে তিন ধরনের, তার মধ্যে অ্যালজিকটা এইমাত্র তোমাদেরকে বললাম। সেরেব্রাল এবং সেপ্টিসেমিয়া কিছুক্ষণ আগে অন্য একটা প্রশ্নের মধ্যে আমি আলোচনা করেছি। দেখো 2 নম্বর পয়েন্টটা ব্ল্যাক ওয়াটার ফিভার, এটা নিয়েও কিন্তু একটু আগে আলোচনা করেছি, যেটা বলেছি যে তোমাদের ওই রেড ব্লাড সেলগুলো কীভাবে ব্রাস্ট হয়ে যায় ব্লাড স্ট্রিমের মধ্যে, এবং সেগুলো ব্লাড ভেসেলের সরাসরি ঢুকে যায়, তোমার ইউরিনারি সিস্টেমে ঢুকে, কিডনির মধ্যে ঢুকে, এটাকে কিডনিকে বিকল করে দেয়। এটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ফিভার বলে। টু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, এই যে যে কথাটা বললাম, ইন্ট্রাভাস্কুলার যে ব্লাড ভেসেলে ঢুকছে এবং হেমোলাইসিস সেটা ঘটায় সেখানে। আরেকটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ হাইপো করে দেয়, কমায় দেয়, স্পেশালি উইথ কুইনাইন ট্রিটমেন্ট। যখন ম্যালেরিয়া রোগীকে কুইনাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, তখন মানে আরোগ্য করার জন্য যখন কুইনাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, তখন কি হয়, এই হাইপোগ্লাইসেমিয়া রক্তে কি হয়, গ্লুকোজের পরিমাণটা কমে যেতে পারে। ল্যাকটিক অ্যাসিডোজ, এটা হচ্ছে যে ল্যাকটেট এক ধরনের তোমার এনজাইম, হচ্ছে এটা শরীরের মধ্যে কি হয়, এটা বেড়ে যায়, হ্যাঁ, তৈরি হয়, এবং আমাদের যে ব্লাড স্ট্রিমের যে পিএইচ ব্যালেন্সটা আছে, অ্যাসিড বেস ব্যালেন্স, এটা চেঞ্জ হয়ে যায়, এটা লো হয়ে যায়, এটা কমে যায়, এবং অ্যাসিড ফর্ম হয়। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডোসিস। তারপর হচ্ছে প্রোলংড হাইপারথার্মিয়া। হাইপারথার্মিয়া হচ্ছে অনেক দিন ধরে প্রচুর, মানে খুব জ্বর, উচ্চ লং হাইপারথার্মিয়া জ্বরটা থাকে, হ্যাঁ, তাপমাত্রা বেড়ে যায় অনেক দিন যাবত। এটা হচ্ছে জটিলতা, ম্যালেরিয়া রোগীর জটিলতা এভাবে হয়। জটিলতা হলে এই সাইনগুলো আমরা দেখতে পাবো। এবার আছে শক। শক হচ্ছে কি, আমরা যেটা জানি যে হাইপোটেনসিভ অর সেকেন্ডারি টু সেপ্টিসেমিয়া, যেটা হচ্ছে যে হাইপোটেনসিভ হয়ে যেতে পারে, হ্যাঁ, তোমার সেপ্টিসেমিয়া হতে পারে, এটা সেকেন্ডারি হিসাবে ধরা হচ্ছে। এটা হচ্ছে শক, ঠিক আছে, ওই যে তোমার রক্তের চাপটা কমে যাবে। আর আরেকটা পয়েন্ট বলছে পালমিউনারি, কার্ডিয়াক, হেপাটিক ও রেনাল ডিসফাংশন, বলছে যে তোমার লাংসে, তারপরে হার্টের মধ্যে, লিভারের মধ্যে, কিডনি অকেজ হয়ে যেতে পারে, ঠিক মতো কাজ করবে না। একজন স্বাভাবিক মানুষের দেহে হার্ট, তারপরে লাংস, তারপরে লিভার যেভাবে কাজ করে, কিডনি যেভাবে কাজ করে, এগুলো কিন্তু কাজ করা এলোমেলোভাবে কাজ করবে। তারপরে সিজার হতে পারে, শক যেটাকে আমরা বলছি, এখানে অ্যাটাক হতে পারে। তারপরে স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে, তোমার আভ্যন্তরীণ ব্লিডিং হতে পারে। রেপচার অফ স্প্লিন, স্প্লিনটা ফেটে যেতে পারে, তোমার লিভারের মধ্যে যে স্প্লিনটা ফেটে যাওয়ার পরে সেখানে ইন্টারনাল ব্লিডিং হতে পারে, হ্যাঁ। তারপরে ইন প্রেগনেন্সি, দেখো যদি কোনো প্রেগনেন্ট মহিলা যদি ম্যালেরিয়া হয়, কি হবে, অ্যাবর্শন তাকে করাইতে হবে, স্টিল বার্থ। স্টিল বার্থ হচ্ছে যে এটা মিসক্যারেজ বলি আমরা সাধারণত, মৃত সন্তান প্রসব করা। সাধারণত 5 মাস বয়সে, অর্থাৎ 20 উইকস যাওয়ার পরে সন্তান যেখানে কি হয়, মারা যায় পেটের মধ্যে যে কোনো ডিসফাংশনের কারণে। এখানে তো ম্যালেরিয়া আমরা দেখতে পাচ্ছি যে সন্তান কি হচ্ছে, স্টিল বার্থ হবে, মারা যাবে। লো বার্থ ওয়েট অথবা ইন্ট্রাটারাইন ডেথ, ওই একই কথা। ইন্ট্রাটারাইন ডেথ হচ্ছে যে 20 উইকসের চাইল্ড ডেথ হবে, মিসক্যারেজ হবে, অথবা যদিও বেঁচে যায় তাহলে তার লো বার্থ ওয়েট থাকবে। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, দেখো আমাদের রক্তে যে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার কি হতে পারে, হাইপার রিঅ্যাক্টিভ ম্যালেরিয়া, স্প্লেনোমেগালি হতে পারে, তারপরে ম্যালেরিয়াল নেফ্রোসিস হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি বলতো, এগুলো হচ্ছে আমাদের জটিলতা। ম্যালেরিয়া রোগীকে যখন তুমি চিকিৎসা দিবে, তখন ম্যালেরিয়া যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন এই ধরনের জটিলতা তৈরি হবে।
এবার আমরা দেখব হাউ উইল ইউ ট্রিট আ কেস অফ ম্যালেরিয়া। এটা হচ্ছে তুমি কিভাবে ম্যালেরিয়াকে রোগীকে ট্রিটমেন্ট করবা, অথবা রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া। এটা সাধারণত বিএসসিতে আসে। তারপরে খুব ছোট এবং খুব সহজ একটা উত্তর, এই জন্য আমি দিয়ে দিলাম যে ট্রিটমেন্টটা আসলে ডাক্তারদের দেওয়া হয় যে আপনি ম্যালেরিয়া রোগীকে কী কী ওষুধপত্র দিবেন, অথবা বিএসসিতে দেওয়া হয়। তোমাদের ডিপ্লোমা ইন নার্সিংয়ে এটা দেওয়ার সম্ভাবনা খুব একটা আছে বলে আমি মনে করছি না। তারপরে জেনে রাখা ভালো যেহেতু এটা সুবিধা, এবং তুমি ইচ্ছা করলে তুমি তোমার ফ্যামিলির লোকজনকেও এই ট্রিটমেন্টটা দিতে পারো। দেখো, এটা আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, যেটা কমপ্লিকেটেড না, যেটা সাধারণ ম্যালেরিয়া, সেটা কী দিতে হবে দেখো। প্রথমে ক্লোরোকুইন। ক্লোরোকুইন কিন্তু এখন ওই ডেঙ্গুর ক্ষেত্রেও, ওই করোনার ক্ষেত্রেও কিন্তু ক্লোরোকুইনটা খাওয়ানো হচ্ছে। ক্লোরোকুইন হচ্ছে 150 মিলিগ্রাম, যেটা তোমাকে প্রতিদিন, হ্যাঁ, 4টা ট্যাবলেট ওয়ান্স আফটার মিল, একটা করে আফটার খাবার পরে 4 বেলা একটা করে 4 বার খাওয়াইতে হবে 150 মিলিগ্রামের ক্লোরোকুইন। এটা হচ্ছে প্রথম দিন 600 মিলিগ্রাম ক্লোরোকুইন খাওয়াইতে হবে। প্রতিটা ট্যাবলেট হবে 150 মিলিগ্রামের। এটা 4 বেলা খাওয়াইতে হবে প্রথম দিন, যেদিন থেকে তুমি ট্রিটমেন্ট শুরু করবা। এখন ট্রিটমেন্টের দ্বিতীয় দিন, সেটা ওই ক্লোরোকুইন তুমি কি করবা, 4টা ডোজ দিয়েছিলা প্রথম দিন, দ্বিতীয় দিন কি করবা, ডোজ কমায়া তিন বেলা খাওয়াইবা 4 বেলার জায়গায়। যেখানে তুমি 6 ঘন্টা পর পর খাওয়াইছিলা, এখন তুমি খাওয়াইবা 8 ঘন্টা পর। এবার চিকিৎসার তৃতীয় দিনে তুমি কি করবা, সে 3টা ট্যাবলেট সেম খাওয়াবা। চতুর্থ দিনে গিয়ে তুমি আর ক্লোরোকুইন না খাওয়াইবা প্রাইমাকুইন। প্রাইমাকুইন এটা 15 এমজি, এটা 3টা ট্যাবলেট 45 এমজি খাওয়াইতে হবে ফোর্থ ডে। এটা হচ্ছে তোমার আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, মানে সাধারণ ম্যালেরিয়া রোগীর ক্ষেত্রে এই তোমার ট্রিটমেন্ট হচ্ছে 4 দিনের ট্রিটমেন্ট। এবার আসো ট্রিটমেন্ট অফ ক্লোরোকুইন রেসিস্ট্যান্ট ম্যালেরিয়া, অর্থাৎ যে রোগীর ক্লোরোকুইনে কোনো কাজ হয় না, ওষুধটা রেসিস্ট্যান্ট হয়ে গেছে। ট্রিটমেন্ট ফেলার ম্যালেরিয়া, মানে তুমি ওই যে যেটা প্রথমে যে দেখালাম না একটু আগে, যে ওই ট্রিটমেন্টটা ফেল হয়ে গেছে, ওটা কাজ করে নাই শরীরের মধ্যে, ক্লোরোকুইনের রেসিস্ট্যান্ট আছে রোগীর, হ্যাঁ, তখন ইন মোস্ট এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ইজ নাও রেসিস্ট্যান্স টু ক্লোরোকুইন। মানে দেখা গেছে, ডাক্তাররা গবেষণা দেখেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ক্লোরোকুইন খাওয়াইলে এখন আর সেটা ম্যালেরিয়া রোগীদের কোনো কাজে আসে না, কাজ করে না। এটা জীবাণুটা প্রতি এটা একটা রেসিস্ট্যান্স তৈরি হয়েছে, জীবাণুর রেসিস্ট্যান্স তৈরি হয়েছে এই ওষুধের প্রতি। ঠিক আছে, এখন তাহলে কি করতে হবে, সে ধরনের রোগীকে দিতে হবে প্রথম দিন কুইনাইন 300 এমজি, হ্যাঁ, এটা 2টা ট্যাবলেট খাওয়াইতে হবে 8 আওয়ারলি 3 টাইমস ডেইলি। 8 আওয়ারলি 3 টাইমস ডেইলি, এখানে 600 এমজি লেখা আছে, 3 বার যদি খাওয়ায় তাহলে 200 এমজি হওয়ার কথা। 600 এমজি লেখা আছে না, আর 300 এমজি যদি 3 বার খাওয়ায় তাহলে হয়ে যাবে 900 এমজি। তাহলে আমরা এখানে একটু আমরা ভুল দেখতে পাচ্ছি, এটা 2 ট্যাবলেট 8 ঘন্টা পর পর যদি 3 বার খাওয়ায় তাহলে কুইনাইন হবে 200 এমজির। ঠিক আছে, সেকেন্ড ডেতে তো সেই কুইনাইন খাওয়াবে 200 এমজির, এখন আবার সেম 2টা ট্যাবলেট খাওয়াবে। এখানে একটু উল্লেখ করা হচ্ছে 8 আওয়ারলি 3 টাইমস ডেইলি, 2 ট্যাবলেট 8 আওয়ারলি 3 টাইমস ডেইলি। যেটা ট্যাবলেট খাওয়াবে 8 আওয়ারলি, তাহলে 2 টাইমস হবে, 3 টাইমস কেন হবে? ঠিক আছে, আবার তৃতীয় দিন কি খাওয়াবে, এখন কিন্তু সে ক্লোরোকুইন খাওয়াচ্ছে না, কুইনাইন খাওয়াচ্ছে তোমার সেম। এভাবে তোমার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে চলবে। মানে প্রথম দিনের ডোজ হচ্ছে 600 এমজি, দ্বিতীয় দিনের ডোজও 600 এমজি, তৃতীয় দিনের ডোজও 600 এমজি। চতুর্থ দিনের ডোজে তোমার কুইনাইনের সাথে আরেকটা সাপ্লিমেন্ট যোগ করতে হবে, সেটা হচ্ছে ফ্যানসাইডার। ফ্যানসাইডার কি করতে হবে, ওটাও হচ্ছে তোমার 3টা ট্যাবলেট খাওয়াইতে হবে, হ্যাঁ, সিঙ্গেল ডোজ 2 টাইমস ডেইলি। এটা 2 বার, একটা রাত্রে এবং একটা সকালে। এটাও 600 এমজি, কিন্তু এটা হচ্ছে চতুর্থ দিন। তার মানে হচ্ছে যে রোগীটা যেটা কমপ্লিকেট হয়ে গেছে, যার কুইনাইন ক্লোরোকুইন কাজ করে নাই, তাকে তোমার 4 দিনে 4 6 2400 মিলিগ্রাম খাওয়াইতে হবে, সাথে লাস্ট দিন 2টা ট্যাবলেট খাওয়াইতে হবে, সেটা হচ্ছে ফ্যানসাইডার। এবার আসো সি নাম্বার কি বলছে দেখছি। সিভিয়ার ম্যালেরিয়া, সেরেব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে কি করতে হবে, লোডিং ডোজ হচ্ছে কুইনাইন ডিহাইড্রোক্লোরাইড 20 এমজি প্রতি কেজিতে বডি ওয়েটের, হ্যাঁ,
অথবা এটা হাই ডিগ্রি ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায়। আচ্ছা, এর মধ্যে আরেকটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া, খুব মানে জটিল জটিল ম্যালেরিয়ার ক্ষেত্রে 2 নম্বর বলছে মেইনটেনেন্স ডোজ হচ্ছে আফটার 8 আওয়ার্স, 8 ঘন্টা পর পর কুইনাইন সল্ট দিতে হবে 10 mg করে বডি ওয়েট অনুযায়ী, অথবা 4 ঘন্টা পর পর ইনজেকশনের মাধ্যমে। আরেকটা হচ্ছে মেইনটেনেন্স ডোজ শুড বি কন্টিনিউ 8 আওয়ার্স, 8 আওয়ার দিয়ে 8 ঘন্টা দিতে হবে আনটিল দ্য পেশেন্ট ক্যান সোয়ালো ট্যাবলেট টু কমপ্লিট দ্য 7-day কোর্স। এটা 7 দিনের কোর্স। এটা যতক্ষণ পর্যন্ত রোগী মুখ দিয়ে ওষুধপত্র খেতে না পাচ্ছে ততদিন পর্যন্ত তাকে কি করতে হবে, শুড বি কন্টিনিউ 8 আওয়ারলি, 8 ঘন্টা পর পর তাকে ইনজেকশনের মাধ্যমে দিতে হবে। এটা সি নাম্বার হচ্ছে ফ্যানসাইডার সিঙ্গেল ডোজ অন দ্য 3rd ডে, তৃতীয় দিনে ফ্যানসাইডারের একটা, এটাও একটা মেডিসিন, এটার একটা সিঙ্গেল ডোজ দিতে হবে। চতুর্থ দিনে কি হচ্ছে প্রাইমাকুইন ডাজ সিঙ্গেল ডোজ দিতে হবে চতুর্থ দিনে, তৃতীয় দিনে ফ্যানসাইডারের একটা ডোজ, আর চতুর্থ দিনে প্রাইমাকুইনের একটা ডোজ দিতে হবে। এটা হচ্ছে তোমার সিভিয়ার বা জটিল ম্যালেরিয়ার ক্ষেত্রে অথবা সেরেব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা চলবে। তো এটা জাস্ট আমি এখানে আলোচনা করেছি তোমাদের জানানোর জন্য। এই যে তোমরা যদি ভিডিও দেখে থাকো, তোমরা যদি মুখস্থ নাও করো, ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে তোমাদের ট্রিটমেন্টটা কীভাবে করতে হয়, কী দিতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি বানিয়েও লিখতে পারবা, যদিও তোমাদের ডিপ্লোমাতে এ ধরনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু বলা যাচ্ছে না, যদি দিয়ে ফেলে জেনে রাখা ভালো। এবার আসো যেটা মানে বিষয়ের সাথে যায়, সাবজেক্টের সাথে যায়। এই মাইক্রোবায়োলজি যা পড়ছো কিন্তু প্যাথোজেনেসিস জানবা না। প্যাথোজেনেসিসটা হচ্ছে যে একটা জীবাণু, একটা মাইক্রোবস, মাইক্রোবায়োলজি একটা মাইক্রোবস কীভাবে বায়োলজিক্যাল লাইফ নিয়ে আমাদের দেহের মধ্যে বায়োলজি মানে মাইক্রোবায়োলজি, মাইক্রোবস সে কিন্তু একটা বায়োলজিক্যাল লাইফ আছে, সে কিন্তু আর একটা লাইফের মধ্যে ঢুকে ওখানে রোগ সৃষ্টি করতেছে। এটা হচ্ছে গিয়ে তোমার প্যাথোজেনেসিস। ঠিক আছে, অর্থাৎ জীবাণু কিভাবে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, এটাই হচ্ছে রাইট ডাউন দ্য প্যাথোজেনেসিস অফ ম্যালেরিয়া। আসো আমরা দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 মোট 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা স্ক্রিনে 3টা পয়েন্ট দেখছো, আমরা মোট 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে দ্য প্যারাসাইট এন্টার্স দ্য মসকিটোস স্টোমাক। প্রথমে এই প্যারাসাইট জীবাণুটা মশার পেটের মধ্যে ঢুকে থ্রু দ্য ইনফেক্টেড হিউম্যান ব্লাড। এই মশাটা যে রোগে অলরেডি ম্যালেরিয়া হয়ে গেছে ওই রোগের রক্তটা খেয়েছে ওই মশা, এবং পেটের মধ্যে সে জীবাণুটা নিয়ে নিছে। অবটেইন বাই বিটিং অর ডিলিং ব্লাড মিল্ক, ওই যে বিটিং করে বা ডিলিং ব্লাড খেয়ে সে রক্ত খেয়ে ওই যে হোস্ট বডি যে লোকটা সে নিয়ে নিছে, এখন সে কিন্তু ভেক্টর হয়ে গেছে। জীবাণু একজন ম্যালেরিয়া রোগীর দেহে ফিমেল অ্যানোফিলিস মসকিটো কামড় দিয়ে সে তার জীবাণুটা নিজের শরীরে নিয়ে নিল। নাম্বার 2, দ্য প্যারাসাইট আন্ডারগোজ সেক্সুয়াল কনজুগেশন। এরপরে সে কি করলো, সে সেক্সুয়াল কনজুগেশনে গেল। আফটার 10 to 14 days মানুষের লাগে কত 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 লাগে বলো, একটা বাচ্চা প্রসব করতে একটা মানুষের 9 মাস, তাই না? তবে কি হয়, এরা হচ্ছে মাত্র 10 থেকে 14 দিনের মধ্যে এ নাম্বার অফ ইয়াং প্যারাসাইট আর রিলিজড, তারা বাচ্চা দেয়, হুইচ ওয়ার্ক দেয়ার ওয়ে ইনটু দ্য স্যালিভারি গ্ল্যান্ড। তাদের স্যালিভারি গ্ল্যান্ডের মুখের মধ্যে অফ দ্য মসকিটো ওই যে জীবাণুটা কি হলো, চলে গেল। যে বাচ্চারা জন্ম নিছে ওরাও কিন্তু ওই জীবাণু নিয়ে জন্মগ্রহণ করছে। এখন এই বাচ্চারা যখন নিজের খাদ্যের সন্ধানে আবার ভালো মানুষকে কামড় দিবে, তখন ওই জীবাণুগুলা ওই সুস্থ মানুষের দিয়ে গিয়ে আবার সুস্থ করে দিবে, মানুষের ম্যালেরিয়া হবে। অর্থাৎ দেখো, একটা অ্যানোফিলিস মসকিটো একটা লোককে কামড় দিল, কামড় দেওয়ার পরে সে পুরুষ মসকিটোর সাথে সেক্সুয়াল কপুলেশন করলো, 10 থেকে 14 দিনের মাথায় সে মনে করো আরো 20টা মশার জন্ম দিল। সে একটা ম্যালেরিয়া রোগীকে কামড় দিয়ে সে 14 দিনের মধ্যে 20টা সৈন্য তৈরি করে ফেললো, এবং 20টা ভেক্টর হয়ে গেল সেখানে। এরা কি করবে, 20 জনকে কামড় দিলে তবে একটা ম্যালেরিয়ার রোগী উইদিন 15 days 2 উইকের মধ্যে এই 20টা মশা যদি 2 জন করেও কামড় দেয়, 20 দোকানে 40 জন, অর্থাৎ
একজন ম্যালেরিয়া আনট্রিটেড ম্যালেরিয়ার একজন রোগী 15 দিনের মধ্যে 40 জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখে কিভাবে? থ্রু দ্য ভেক্টরস ফিমেল অ্যানোফিলিস মসকিটো। আসো এবার চতুর্থ পয়েন্টে আমরা যাই। দ্য অর্গানিজম আর ক্যারিড, এই যে অর্গানিজমটা, ইন দ্য স্যালাইভা, এই যে একটু আগে বললাম, ইনটু দ্য ভিকটিম ওয়েন দ্য মসকিটো বাইটস এগেন, যখন আবার ওই যে দিবে তখন অর্গানিজমটা ভিকটিমের ওখানে যাবে, ইনটু দ্য ভিকটিম। দ্য ফিমেল অ্যালোন প্লেজ দ্য রোল অফ আ ভেক্টর, বললাম না যে ফিমেল অ্যানোফিলিস মসকিটোই ভেক্টর হয়, জীবাণু বাহক, মেল না। অ্যান্ড ডেফিনিটিভ হোস্ট ইন কনভেইং দ্য ডিজিজ ফ্রম ম্যান টু ম্যান, ঠিক এভাবে একটু আগে যেটা বললাম যে সেক্সুয়াল প্রোপাগেশন, মানে এভাবে সে মানুষের মাধ্যমে মানুষের কাছে এভাবে রোগ ছড়াবে এই ফিমেল অ্যানোফিলিস মসকিটো। যাকে কামড় দিবে সে তো জীবাণু, সে তো ভেক্টর হয়ে গেছে, কারণ সে একজন ম্যালেরিয়া জীবাণুবাহী ম্যালেরিয়া রোগীর রক্ত খেয়েছে এবং এরপরে সে সেক্সুয়াল কপুলেশন করেছে, তার সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তানের মধ্যে যেগুলো ফিমেল অ্যানোফিলিস ছিল সেগুলোও আবার ভেক্টর হয়ে গেছে। সুতরাং এভাবে কিন্তু বাড়তে থাকবে ম্যালেরিয়া রোগী। এবার দেখো পঞ্চম যেটা বলছে যে ছয় নম্বর পয়েন্ট বলছে, ইন হিউম্যান, মানুষের মধ্যে দ্য অর্গানিজম ইনভেড, আক্রমণ করে দ্য আরবিসি, মানুষের শরীরে এটা কি করে? প্রথমে গিয়ে রেড ব্লাড সেলকে আক্রমণ করে, where they grow, যেখানে তারা বেড়ে ওঠে, and undergo sexual সিজোগনি। সেক্সুয়াল সিজোগনি হচ্ছে ওখানে জাইগোট ভ্রূণ তৈরি করে তারা, বুঝছো? সেক্সুয়াল সিজোগনি হচ্ছে এ সেক্সুয়াল প্রোডাকশন। সিজোগনি কথাটার মানে হচ্ছে যে ওখানে মেল আর ফিমেল দরকার নেই, ওখানে তারা কিন্তু এ সেক্সুয়াল, সেক্স ছাড়াই তারা কিন্তু বাচ্চা পয়দা করতে পারে। ওই যে আরবিসিতে ঢুকে গেছে মানুষের রেড ব্লাড সেলে, এবং সেখানে গিয়ে তারা সেক্সুয়াল সিজোগনি, এই সেক্সুয়াল প্রোডাকশন শুরু করে দিচ্ছে, বুঝছো? সিজোগনি কথাটা মানে এই সেক্সুয়াল প্রোডাকশন, মানে উইদাউট সেক্সুয়াল কাপুলেশন ছাড়াই ওখানে বাচ্চা বের হচ্ছে, ওখানে জীবাণু তৈরি হচ্ছে, বুঝছো? এটা তো মশা না, এটা মশার জীবাণু। যে অর্গানিজম, এটা কে? এরা কি তৈরি হচ্ছে? এখানে প্লাজমোডিয়াম তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? প্যারাসাইট গুলো তৈরি হচ্ছে এই যে রক্তের ভিতরে গিয়ে। আচ্ছা এবার আসো এরিথ্রোসাইটিক ম্যারোজয়েডস, এটা হচ্ছে জাইগোট, এটা তোমার যে জাইগোট বোন আর কি, আর প্রোডিউসড লিডিং টু দ্য র্যাপচার অফ আরবিসি। এরা কি হয় দেখছো? এই যে ভ্রূণগুলো, জাইগোটগুলো তৈরি হয়, এগুলো আরবিসি কে ভেঙে ফেলে, এগুলো র্যাপচার মানে ফেটে যাওয়া, এগুলোকে ব্রাশ করে দেয়। আরবিসি রেড ব্লাড সেলগুলা, আমাদের রক্তে যে লাল রক্ত কণিকাগুলো আছে, এগুলো ব্রাস্ট হয়ে যায়, এবং ওখানে এই যে ব্রাস্ট হওয়ার পর এই যে প্যারাসাইটগুলা ওখানে তাদের জাইগোটগুলো তৈরি করে আপন দ্য রিলিজ অফ টাইনি অর্গানিজম, ওখান থেকে রিলিজ হয় টাইনি অর্গানিজম। এরপরে আসো, এরপর হচ্ছে লাস্ট আমাদের যে পয়েন্ট, ইয়াং মেরোজয়েডস। এই মেরোজয়েডস তো বললাম যেটা জাইগোট ফর্ম করে, এরা কি করে? এরা ব্রণ তৈরি করে। এই যে মেরোজয়েডস ইনভেট আ নিউ ব্যাচ অফ আরবিসি, একটা তো তৈরি করে দিল, এখন আবার আরেকটা আরবিসি সেলের পিছনে দৌড়ায়, একটাকে তো ধ্বংস করছে আরেকটাকে ধ্বংস করে, টু স্টার্ট অ্যানাদার সিজোনিক সাইকেল। দেখছো? আবার ওইটাকে ধ্বংস করে আবার ওখানে তারা ব্রণ তৈরি করে, ওই প্যারাসাইটকে আবার তৈরি করে। দেখছো? যত বেশি আরবিসি ধ্বংস হবে তত বেশি তোমার প্লাজমোডিয়াম প্যারাসাইটটা আমাদের দেহের অভ্যন্তরে তৈরি হবে। এই ছিল আমাদের প্যাথোজেনেসিস। তো আশা করি তোমাদের 8টা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি কেউ বুঝে না থাকো তাহলে আবার তোমরা একটু দেখে নিও, দেখলে আবার আমার ভিডিওটা দেখলে আবার তোমাদের কাছে সহজ হয়ে যাবে, আমি আশা করছি। তো আমার মনে হচ্ছে যে আমাদের আজকের ভিডিও লেকচারের শেষ আলোচনাটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া। অ্যাজ এ নার্স হিসাবে তুমি একজন ম্যালেরিয়া রোগীকে কিভাবে ম্যানেজ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আজকে আমাদের আলোচনার আজকের ম্যালেরিয়ার শেষ প্রশ্ন এটাই। মেনশন দ্য নার্সিং ইন্টারভেনশন অফ ম্যালেরিয়া। প্রশ্নটা নার্সিং ম্যানেজমেন্ট না বলেও নার্সিং ইন্টারভেনশনও বলতে পারে, যে ম্যালেরিয়া রোগীকে আপনি কিভাবে নার্সিং ইন্টারভেনশন দিবেন। তো আসো আমরা এটা নিয়ে একটু দেখি। তোমাদের নিউরনের বই যদি যাদের কাছে থাকে, এখানে মোট 12টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। পয়েন্টগুলো খুব সহজ, ঠিক আছে? এখানে আমরা লাল দাগ দিয়ে দিয়েছি আমি, দেখো 1 নম্বর 2 নম্বর পয়েন্ট লেখা আছে। পয়েন্টের ভিতরে যখন সাব পয়েন্টগুলো আছে, এটার ভিতরে যখন একটা পয়েন্টের মধ্যে যে আলোচনা করা হয়েছে সেগুলা
দেখো একটা কালার দেওয়া হয়েছে এখানে। প্রথম নাম্বার বলছে দ্য পেশেন্ট মাস্ট বি ক্লোজলি মনিটরড। রোগীকে খুব মানে নিবিড়ভাবে মনিটর করতে হবে, মানে চোখে চোখে রাখতে হবে, দেখতে হবে, তার কিছুক্ষণ পর পর, আধা ঘন্টা পর পর তার যে ভাইটাল সাইনগুলো নিতে হবে, তার অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজন বোধে তার ডায়াগনোসিস করতে হবে। এটার মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছে ইনটেক অ্যান্ড আউটপুট শুড বি ক্লোজলি মনিটর টু প্রিভেন্ট পালমিনারি এডিমা। পালমিনারি এডিমা হচ্ছে যে তোমার আমাদের পালমিনারি হচ্ছে লাংসের মধ্যে পানি জমে যায়। এই পানিটা একটা ফ্লুইড আর কি, আমরা যেটাকে বলি যে পানি জমে যাওয়া আর কি, এটা ফ্লুইড জমে যায় এবং এটার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। এটা হচ্ছে পালমিনারি এডিমা। এটা এটাকে এড়ানোর জন্য রোগীকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। দুই নম্বর হচ্ছে ডেইলি মনিটরিং অফ পেশেন্টস সেরাম বিলিরুবিন, রোগীর যে রক্তের নিয়ে সেরাম বিলিরুবিন টেস্ট করতে হবে। বান হচ্ছে কি তোমার ব্লাড ইউরিন নাইট্রোজেনের যে একটা রেশিও, একটা অনুপাত, এটা হচ্ছে এটাকে বলা হয় ব্লাড ইউরিন নাইট্রোজেন, এটা হচ্ছে ক্রিটেনাইন। এটাও রক্তের থেকে নিয়ে এটা টেস্ট করতে হবে। অ্যান্ড প্যারাসাইট কাউন্ট, এবং কতগুলো প্যারাসাইট ইনফেক্ট করেছে বা ইনফেক্টেড করেছে সেটাকে আনতে হবে। এটা হচ্ছে ডেইলি মনিটরিংয়ের মধ্যে এই যে রক্ত নিয়ে নিয়ে প্রতিদিনই এটা টেস্ট করতে হবে। এটা হচ্ছে তোমার পর্যবেক্ষণ, হচ্ছে নিবিড় পর্যবেক্ষণ, যেটাকে বলা হয় ক্লোজলি মনিটর করা। এটা ছিল এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট আসো, ইফ দ্য পেশেন্ট এক্সিবিটস রেসপাইরেটরি অ্যান্ড রেনাল সিমটম, যদি দেখা যায় তার শ্বাসকষ্ট হচ্ছে, তার কিডনিতে সমস্যা হচ্ছে, ডিটারমাইন দ্য আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যান্ড প্লাজমা ইলেকট্রোলাইট। হ্যাঁ, কি করতে হবে, তার আর্টেরিয়াল ব্লাড গ্যাসটা এবং প্লাজমা ইলেকট্রোলাইট এগুলো একটু দেখতে হবে। তিন নাম্বার, মানে প্লাজমা আর্টেরিয়াল ব্লাড গ্যাস আর প্লাজমা ইলেকট্রোলাইটের জন্য কিন্তু তার রেসপিরেটরি এবং রেনাল সিস্টেমটা দেখা যেতে পারে। তিন নাম্বার, ডিউরিং দ্য ফেব্রাইল স্টেজ, যখন জ্বর হচ্ছে, টেপিড স্পঞ্জেস মানে কুসুম যে স্পঞ্জ আমরা দেখি না, পানি দিয়ে অ্যালকোহল রাব, মানে অ্যালকোহল রাব যেটা দেখছি, অ্যান্ড আইস ক্যাপ অন দ্য হেড, মাথায় দিতে হবে, উইল হেল্প ব্রিং দ্য টেম্পারেচার ডাউন। যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে কি দিতে হবে, যে স্পঞ্জ দিতে হবে টেপিড, যেটা একটা কুসুম থাকবে আর কি, একটু হালকা গরম থাকবে। তারপর হচ্ছে অ্যালকোহল রাব, আমরা এখন করোনা থেকে বাঁচার জন্য যে এরকম রাব দিচ্ছি, তারপর আইস ক্যাপ দিতে হবে, এরকম অ্যালকোহল যুক্ত যে রাবটা হচ্ছে সেটা তোমার মাথায় দিয়ে টেম্পারেচার নামানোর ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার, অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল হিট অ্যান্ড অফারিং হট ড্রিঙ্কস ডিউরিং চিলিং স্টেজেস। তো রোগীকে তোমার মানে একটু শরীরটা গরম করার জন্য একটু তুমি অফারিং হট ড্রিঙ্কস অফার করতে পারো, রোগীকে দিতে পারো, যেমন চিলিং স্টেজে গা শীত করতেছে, একটু ঠান্ডা গরম একটু স্যুপ খাইলো বা একটু এই জাতীয় কিছু একটা খাইলে যাতে শরীরটা একটু গরম থাকে, গরম হয়। 5 নাম্বার, প্রোভাইড কমফোর্ট অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট, তাকে আরাম দিতে হবে, কমফোর্টে যে যেমন তুমি হট ড্রিঙ্ক দিচ্ছ, তারপরে তো গায়ে কাঁথা দিয়ে দিচ্ছ, তাকে বলছে না আপনার কিছু হয়নি, তুমি ভালো হয়ে যাবে, এটা নর্মাল জ্বর, ম্যালেরিয়া তো কোনো রোগী না। মানে রোগীকে খুব মানে রোগীর ভিতর থেকে ভয়টাকে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। 6 নাম্বার, এনকারেজ দ্য পেশেন্ট টু টেক প্লেন্টি অফ ফ্লুইড, তাকে প্রচুর পানি খাওয়ার কথা বলতে হবে যে আপনি প্রচুর পরিমাণে পানি খান। হ্যাঁ, তাকে উৎসাহ দিতে হবে। তারপরে 7 নাম্বার, অ্যাজ দ্য টেম্পারেচার ফলস, যদি টেম্পারেচার পড়ে অ্যান্ড সোয়েটিং বিগিনস, মানে তোমার ঘাম শুরু হয়ে যায়, ওয়ার্ম স্পঞ্জ বাথ মে বি গিভেন, তাকে ওই হালকা ভিজিয়ে তোমার গরম পানিতে সুতির কাপড় ভিজিয়ে পুরো শরীরটাকে পরিষ্কার করে দিতে হবে। আর 8 নাম্বার হচ্ছে দ্য বেড অ্যান্ড ক্লোদিং শুড বি কেপ্ট ড্রাই, বিছানাপত্র এবং যা থাকে ওখানে যাতে ওটা ভেজা না থাকে, ওদিকে খেয়াল রাখতে হবে যাতে শুকনো থাকে। 9 নাম্বার, ওয়াচ ফর নিউরোলজিক টক্সিসিটি ফর কুইনাইন ইনফিউশন, খাওয়ার কারণে নিউরোলজিক টক্সিসিটি হতে পারে, যেমন মাসকুলার টুইচিং মানে মাসেল চিনচিন করতেছে, হ্যাঁ, মাসেল নাড়াইতে ব্যথা করে, ডেলিরিয়াম হতে পারে এক ধরনের তোমার মাথা ঘোরানো, বা কনফিউশন থাকতে পারে, হ্যাঁ, কনভালশন হতে পারে, খিচুড়ি। অ্যান্ড কমাটা হচ্ছে তোমার অজ্ঞানের একটু বড় অবস্থা, যে রোগী কমায় চলে যেতে পারে, মানে অনেকক্ষণ যে কমা আমরা বলি না, একটা রোগী কমায় যাওয়া মানে অনেকক্ষণ যাবৎ সে অচেতন অবস্থায় থাকা। এটা হতে পারে যে কুইনাইন ইনফিউশনের কারণে, বলছে যে এরকম নিউরোলজিক টক্সিসিটি মানে নিউরোলজিক্যাল যে আমাদের সিস্টেম আছে, আমাদের নিউরোলজিক সিস্টেমের মধ্যে এ ধরনের ডিসফাংশন দেখা দিতে পারে, এবং ডেলিরিয়াম হতে পারে, কনফিউশন হতে পারে, এবং চূড়ান্তভাবে খিচুনি হতে পারে, এবং রোগী চূড়ান্তভাবে কমায় চলে যেতে পারে। 10 নম্বর, evaluate the degree of anemia, অবশ্যই পরীক্ষা করতে হবে তার দেহের যে রক্ত স্বল্পতা হয়েছে কিনা, বা তার এর মাত্রা কতটুকু, এটা অ্যানিমিয়ার ডিগ্রিটা দেখতে হবে বারবার পরীক্ষা করে। 11 নম্বর, ওয়াচ ফর এনি সাইন স্পেশালি অ্যাবনর্মাল ব্লিডিং, যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয়,
নাক দিয়ে থেকে যদি রক্ত বের হয় বা অন্য কোনো জায়গা থেকে, তখন সেটা খুবই নিবিড়ভাবে দেখতে হবে। 12 নম্বর হচ্ছে কনসিডার সিভিয়ার ম্যালেরিয়া অ্যাজ এ মেডিকেল ইমার্জেন্সি দ্যাট রিকোয়ার্স ক্লোজ মনিটরিং অফ ভাইটাল সাইন্স। মানে সিভিয়ার অ্যানিমিয়া হইলে, যেটা 1 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, যে ক্লোজ মনিটরিং করতে হবে ভাইটাল সাইনগুলো, বিপি, রেসপিরেটরি রেট, হ্যাঁ, তারপর তোমার পালস, হ্যাঁ, এগুলা কিন্তু তোমাকে মনিটর করতে হবে ক্লোজলি, যেগুলো তোমার সিভিয়ার ম্যালেরিয়া, যেটা জটিল ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি, সেটা এই ভাইটাল সাইনগুলোকে বারবার মনিটর করতে হবে। তো এই ছিল আমাদের ম্যালেরিয়া চ্যাপ্টার থেকে আজকের আলোচনা। তো আশা করি তোমরা ম্যালেরিয়াটা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে আবার ভিডিওটা দেখে নিও। আজকে আমি ম্যালেরিয়ার বিরুদ্ধে যা আলোচনা করেছি, এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।